আমি ইন্ট্রোডিউস করি যে জানুয়ারি মাসে শর্ট টার্ম প্রোগ্রামে মোস্ট অফ ইউ ওয়ার প্রেজেন্ট। আমার যতদূর মনে হচ্ছে আমরা সার্ভে রিসার্চের মানে কোয়েশ্চেনের ডেভেলপমেন্ট দেখেছিলাম। তো ওটা ছিল টেকনিক অফ কন্ডাক্টিং আ রিসার্চ, আর এটাও একটা টেকনিক বা এসেনশিয়াল স্টেপ ইন রিসার্চ যে কাদের নিয়ে আমরা কাজটা করব। যদিও আমাদের এখানে আমি জানি যে আমরা মেনলি দুটো স্ট্রিম রয়েছি, ফুড অ্যান্ড নিউট্রিশন এবং হিউম্যান ডেভেলপমেন্ট। স্যাম্পলিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি we have to give more importance to sampling in case of human development researches, but necessarily এতেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনেও কিন্তু দিস ইজ আ নেসেসারি স্টেপ। মেবি তোমরা হয়তো এক্সপেরিমেন্টাল কাজ করছো, কিন্তু তোমরা কিছু নিয়ে তো এক্সপেরিমেন্টটা করছো, মেবি ইট ইজ ফুড আইটেম, মেবি কিছু কেমিক্যাল অ্যানালিসিস করছো। যেটাই তোমরা অ্যানালিসিস করছো বা দেখছো বা অ্যানিমাল এক্সপেরিমেন্টস করছো, সেখানে কিন্তু এই স্যাম্পলিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা তো আর সবাইকে নিয়ে এক্সপেরিমেন্টটা করছো না, একটা পোর্শন অফ দ্য পপুলেশন নিয়েই এক্সপেরিমেন্টটা করছো। সো ইন দ্যাট ওয়ে স্যাম্পলিং ইজ রেলেভেন্ট টু বোথ দ্য স্ট্রিমস ইন কন্ডাক্টিং রিসার্চ। তো আমি একটা স্লাইড শোই চলে যাই স্যাম্পলিং শুরু করার এতে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, মাঝে মাঝে না একটু শব্দ করো, এরকম অনেক সময় আমার ক্লাস নিতে গিয়ে হয়েছে যে আমি বলে যাচ্ছি কিন্তু কানেকশন কেটে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে আমি হয়তো প্রশ্নও করব। ওকে ম্যাম। আচ্ছা, আমাদের টপিকটা স্যাম্পলিং। একদম সরাসরি আমরা স্যাম্পলিং এ চলে যাওয়ার আগে একটুখানি বলে নি, বিকজ ইউ আর mostly at the end of the coursework, PhD coursework. So by this time, I hope you have gathered enough knowledge regarding research, its steps, etc. So let us begin. একটুখানি ইন্ট্রোডাকশন হিসেবে let us begin যে রিসার্চ আমরা, কারণ ফার্স্ট ডে আমার মনে আছে ইনঅগারাল সেশনেই ডক্টর প্রসেনজিৎ দেব খুব ভিভিডলি তোমাদের রিসার্চ স্টেপস ইত্যাদি করাচ্ছিলেন। সো we can state comprehensively, research is a systematic and objective analysis and recording of controlled observations that may lead to the development of generalizations, principles or theories, resulting in prediction and possibly ultimate control of events. So comprehensively we can define research in this way. So এই যে রিসার্চে বলছি আমরা সিস্টেমেটিক অ্যান্ড অবজেক্টিভ অ্যানালিসিস, এই যে অ্যানালিসিসটা we will carry out or we will record the observations কার, তো সেইটার কিছু ইভেন্টস হতে পারে, ইন্ডিভিজুয়াল বিইংস হতে পারে, অবজেক্টস হতে পারে, কিন্তু এই যে অবজারভেশনস গুলো আমরা নেব অফ দ্য এলিমেন্টস, সেই এলিমেন্টস গুলোকে হাউ উইল বি সিলেক্ট দোজ এলিমেন্টস, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন অফ আওয়ার স্যাম্পলিং, বিকজ ইট ইজ নট পসিবল to study all the objects or all the individuals or all the events in a specified within a specified time period. আমরা নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো যে রিসার্চকে ডিফারেন্টলি ডিভাইড করা যায় অ্যাকর্ডিং টু পারপাস
আমরা বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল থিওরি বিল্ডিং রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ, এটা সলিউশন অফ প্র্যাকটিক্যাল প্রবলেমস হতে পারে। আর অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অর মেথড অফ রিসার্চ, research can be categorized into two broad headings, একটা purely theoretical research and একটা empirical research. And when we are pursuing our PhD programs, we generally are dealing with empirical researches, মানে হাতে কলমে আমরা কিছু কাজ করছি। It may be descriptive, it may be experimental, or it may be a mixture of these two, যেটাকে আমরা হাইপোথেসিস টেস্টিং ডিজাইন হিসেবে ট্রিট করি। আই থিঙ্ক তোমরা ফুড অ্যান্ড নিউট্রিশনেও এই মেথডই ফলো করো, যে একটা হাইপোথেসিস করো, সেটাকে প্রমাণ করার চেষ্টা করো। আমরা হিউম্যান ডেভেলপমেন্টে অবশ্যই আমরা হাইপোথেসিস করি এবং হাইপোথেসিস অনুযায়ী মানে অ্যাকর্ডিং টু আওয়ার অবজেক্টিভস উই বিল্ড দ্য হাইপোথেসিস, এবং হাইপোথেসিসটা আমাদের টেস্ট করাটাই রিসার্চ। So in this empirical research purpose ta ki? Purpose ta hocche firstly to describe systematically and accurately the facts and characteristics of a given population. এই পপুলেশনটাই ইম্পর্টেন্ট, যে আমরা কোনো একটা কিছু পপুলেশনকে স্টাডি করছি। তো এই পপুলেশনেরই আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো বার করতে চেষ্টা করি বা স্টাডি করার চেষ্টা করি বা কিছু প্রুফ করার চেষ্টা করি, বা উই ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপস বিটুইন, এবং এই যে পপুলেশনের সার্টেন ক্যারেক্টারিস্টিক্স উই আর স্টাডিং, দ্যাট দোজ আর আওয়ার ভেরিয়েবলস, এবং এই ভেরিয়েবলসগুলোর মধ্যে কিছু রিলেশনশিপ এক্সিস্ট করে কিনা, অ্যান্ড অন দ্য বেসিস অফ দোজ রিলেশনশিপস কিছু প্রেডিক্ট করা যাবে কিনা। সো ওভারঅল আমাদের কিছু কোয়েশ্চেন্স থাকে এম্পিরিক্যাল রিসার্চে, অ্যান্ড উই ট্রাই টু আনসার দোজ কোয়েশ্চেন্স সো দ্যাট কিছু ইভেন্টস বা কিছু এলিমেন্টস বা কিছু অবজেক্টসের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, কজ এফেক্ট রিলেশনশিপ আছে কিনা, উই ট্রাই টু কনক্লুড অন দ্যাট context. So this is the just a background বা আমাদের স্যাম্পলিং এ নিয়ে আসার জন্য একটা প্রথম দরজাটা। তাহলে আমরা দেখলাম যে যে কোনো এম্পিরিক্যাল রিসার্চে একটা গিভেন পপুলেশন থাকে, উই স্টাডি দ্যাট পপুলেশন। আচ্ছা, আর so in this empirical research, generally সব রিসার্চে একটা টাইম ফ্রেম থাকে। So rarely it is possible to study or survey the entire population, because একটা তো হচ্ছে এক্সপেন্সিভ, আর একটা হচ্ছে যে এই যে এলিমেন্টস উইদিন দ্য পপুলেশন, সেগুলো অনেক সময় অনেক রকম ভাবে ডিউ টু মাল্টি ফ্যাক্টরস এটা চেঞ্জ করতে থাকে। within that time frame আমাদের পুরোটাকে স্টাডি করা is very difficult because population is dynamic in nature. সেজন্য আমরা part of the population কে স্টাডি করি, which is known as the sample. এবং স্যাম্পলের থেকে কোনো স্টাডি করা বা ডেটা কালেকশন করা অনেক টাইমটাও কম লাগছে, কস্টও অনেকটা কম লাগছে পপুলেশনকে স্টাডি করার থেকে। And one more thing, why we use sample? Because the data set will be smaller in size, comparatively smaller, কারণ একটা পপুলেশন ধরো ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন, সেটা তো একটা বিশাল কোটি কোটি লোক রয়েছে। ইভেন ইফ উই স্পেসিফাই একটা পার্টিকুলার এজ গ্রুপ or একটা পার্টিকুলার সেক্টর, তাও সেখানে যখন আমরা পপুলেশনে দেখব হয়তো কোটি ছাড়িয়ে যাবে। তো সেই 1 কোটি লোককে যখন when we are studying that, এক তো it is physically impossible, secondly ভীষণ এক্সপেন্সিভ হবে, আর থার্ডলি তো টাইমও প্রচুর লাগবে। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে এই যে একটা হিউজ ডেটা সেট আমরা কালেক্ট করব,
সেই ডেটাটাকে অ্যানালিসিস করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং সেখানে আমরা অ্যাকিউরেসি বা কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক মেনটেন করতে পারবো না। তাহলে একটা রিজনেবল সাইজে আমার পপুলেশনটাকে আনতে হবে। সেই রিজনেবল সাইজে যদি আমরা স্টাডি করি, then we can improve the accuracy and quality of the data. So we come directly to our topic, যে sample. তার আগে দেখে নি what is population. Population হচ্ছে the aggregate বা the totality of all the individuals or units that we are interested in. Suppose আমরা দেখতে চাইছি নলেজ অফ নিউট্রিশনাল, মানে কিছু ধরো নিউট্রিশনাল কম্পোনেন্ট আমি দেখতে চাইছি, কোনো নলেজ দেখতে চাইছি অ্যামং রুরাল উইমেন। তো এবার এই রুরাল উইমেন বলতে আমি যদি রুরাল উইমেন অফ ওয়েস্ট বেঙ্গলও বলে দিই, তাহলে ওয়েস্ট বেঙ্গলে দের আর সো মেনি ভিলেজেস, সো মেনি রুরাল এরিয়াস, তাহলে সেই সব এরিয়ার উইমেনরা হচ্ছে আমার পপুলেশন। আর স্যাম্পল হচ্ছে এক্স্যাক্টলি আমি যে জায়গাকার, যে জায়গাগুলো আমার সিলেক্ট হলো, যে উইমেনরা সিলেক্টেড হলো, সেই উইমেনরা যখন আমরা স্টাডি করছি, that is the part of the population that we actually study, that is the sample. These two terms you must always be remember, rather you should be familiar with when you are doing your research. When we are describing the population characteristics, that is known as parameter, মানে true mean বা এইগুলো হচ্ছে parameter. And when we are describing the sample characteristics, অর্থাৎ যে ক্যালকুলেশন গুলো হচ্ছে অন দ্য বেসিস অফ স্যাম্পল, সেইটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স। তো একটু ডায়াগ্রামেটিক্যালি আমরা যদি দেখি, যে তাহলে ইউনিভার্স হচ্ছে আমার টোটাল একটা, যে থিওরিটিক্যালি যে রুরাল উইমেন বলতে যাদের বোঝাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলও যদি আমরা বলে দিই, ওয়েস্ট বেঙ্গলে যত রুরাল এরিয়াজ আছে সেখানে যত উইমেন আছে তারা হচ্ছে ইউনিভার্স। তাদের থেকে আমার পপুলেশন মানে রুরাল উইমেন, এবার আমি কিছু সব এজ ওয়াইজ আমি তাহলে একটু আমরা কিছু কাট ডাউন করি বা কিছু স্পেসিফাই করি ইন অর্ডার টু প্রিসাইসলি কন্ডাক্ট আওয়ার রিসার্চ। সেটাকে আমরা বলি টার্গেট পপুলেশন। এক্স্যাক্টলি কোন রুরাল উমেনদের আমরা নিউট্রিশনাল নলেজটা দেখতে চাইছি, তাহলে সেটা আমরা করতে পারি যে অ্যাডাল্ট যে উইমেনরা 18 to 50 ইয়ার্স, এইটা আমি যদি একটা এজ বেঁধে দিই, বিকজ দে আর দ্য মোস্ট কন্ট্রিবিউটিং এবং তারাই রিপ্রোডাক্টিভলি এবল রয়েছে, এই ধরনের উইমেনরা, তাদেরকে আমি যখন স্পেসিফাই করছি সেইটা হয়ে যাচ্ছে আমার তাহলে রুরাল উইমেন উইদিন দ্য এজ গ্রুপ অফ 18 to 50 ইয়ার্স, তারা হয়ে যাচ্ছে আমার টার্গেট পপুলেশন। সো আফটার স্পেসিফাইং দ্য ইউনিভার্স অর পপুলেশন, কাদের ওপর আমরা কাজটা করব, we then consider framing the target population, exactly what sort of women we will consider. Generally we specify 2-3 characteristics and the target population is framed. After that, from this target population we will select our sample, and generally দেখা যায় যে স্যাম্পলে সাপোজ আমি 600 উইমেন ঠিক করেছি, তো এই 600 উইমেন আমি সিলেক্ট করলাম, কিন্তু অনেক সময় আফটার ডেটা কালেকশন বা ডিউরিং ডেটা কালেকশন দেখা গেল আউট অফ দিস 600 উইমেন 20 উইমেনকে আমরা ট্রেসও করতে পারলাম না, বা কেউ
পুরোটা দিল না বা আমাদের কোঅপারেট করলো না, এরকমও লস হয় বিকজ অফ নন রেসপন্স বা বিকজ অফ নন কোঅপারেশন। সো আলটিমেটলি ডেটা হচ্ছে আমার ফাইনাল স্যাম্পল, যাদের আমি ডেটাটা পেয়েছি প্রপারলি, সবকিছু পেয়েছি। সো we see that there is a gradual reduction in the size. তো সেই জন্য আমরা যেটা করি, অরিজিনাল স্যাম্পলটা আমার যে ফাইনাল স্যাম্পল, the data we want to analyze, if we fix that as 600, then we should at least go for 650 women in the original sample, because we know that there will be some sort of loss. তাহলে আমরা স্যাম্পলিংকে ডিফাইন করতে পারি। Sampling is concerned with the selection of an unbiased or random, unbiased means random, random subset of individual observations within a population of individuals, intended to yield some knowledge about the population of concern, especially for the purposes of making predictions based on statistical inferences. So the portion or part of the population that we are studying, that we are selecting and studying, is the sample, and we are then administering tests, or we are conducting some sort of experiments, whatever it may be. We have some data regarding this sample, and on the basis of the data, we are analyzing the data, we are applying different statistical tests on that data, and we are getting some results. And on this result will help us to infer about the population, right? মানে population থেকে we are collecting the sample, then we are working on the sample, we are getting results on the basis of that sample only, but the results should be able to describe the population as a whole. That is the purpose of our research. Since we are not being able to work with the population as a whole, we are selecting the sample, but the result is inferred for the population as a whole. So we should be very careful about selecting the sample so that we can make those predictions about the population. So the sample should be unbiased. That is, each and every individual in the population must have a chance to get selected in the sample. Then only we can say that the sample is random sample. Yes, always that is not possible. Often we cannot assure randomness, often we cannot assure unbiased sample. So the statistic will be different if our sample is not randomly selected, if we feel that it is not unbiased, and the predictions are also made with certain specifying the limitations. So this is the basic definition of sample. কারো কোনো অসুবিধে হচ্ছে না তো? না ম্যাম, না ম্যাম, না ম্যাম, না ম্যাম। তো দেখতে পাচ্ছ সব? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি, হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার we are going to types of samples. Acha, first let us see, before going into the types, how
we can select a sample. আমরা তো বারবার বলছি part of the population কে আমরা sample বলবো। তো এই how will we draw this part or portion from the population? So the first point is, first we have to define the population properly. Exactly what is the nature of our population? কাদের নিয়ে আমরা কাজ করতে চাইছি? সাপোজ আমি দেখতে চাইছি effectiveness of a teaching method, তো এইটা on the students একটা ভীষণ ব্রড টার্ম। কোন স্টুডেন্টস, কোন ক্লাসের স্টুডেন্টস, which age group, urban চাইছি না rural চাইছি, etc. etc. These are the different characteristics. We have to specify exactly যে আমরা কোন পপুলেশন নিয়ে কাজ করব। সাপোজ এটা হচ্ছে আমার ক্লাস 8 স্টুডেন্টস অফ কলকাতা। এইটা যদি আমার পপুলেশনকে ডিফাইন করা থাকে, তাহলে we can select the students studying in schools of Kolkata. সেটা থেকে আমাদের অনেকটা সুবিধে হয়ে যাবে। সেই জন্য টার্গেট পপুলেশন বা পপুলেশনটাকে কিন্তু প্রপারলি ডিফাইন করতে হবে ফার্স্টে, আদারওয়াইজ we will not be able to select the sample properly. After defining the population, we have to specify a sampling frame. মানে what are the characteristics? এই characteristics থাকলেই I will select that individual as my sample. Suppose যেটা বললাম rural women নিয়ে, তো এই rural women ফার্স্টে আমাকে কোন এরিয়ার রুরাল এরিয়াস গুলো আমি নিয়ে কাজ করব সেটা ঠিক করতে হবে। তারপর রুরাল উইমেন তাদের এজ গ্রুপটা আমি স্পেসিফাই করে দিলাম, মানে এই পপুলেশনই আমি এজ গ্রুপটা ঠিক করে দিয়েছি, সাপোজ 18 to 50 ইয়ার্স। তারপর স্যাম্পলিং ফ্রেমে আমাকে রাখতে হবে যে আমি ম্যারিড, আনম্যারিড, উইডো সব রকম রাখবো না সব রকম রাখবো না ফার্স্ট। তারপর ফিজিক্যাল হেলথ কিছু আমার রেস্ট্রিকশনস থাকবে কি থাকবে না। মেন্টাল হেলথ অর্থাৎ যে ধরো খুব মেন্টালি ডিরেঞ্জড একজন মহিলা, তাকে কি আমি স্যাম্পলে রাখবো না তাকে আমি এক্সক্লুড করে দেবো। সো দের আর সার্টেন characteristics বা criteria that we should frame or specify beforehand, তাহলে আমার সুবিধে হবে to select the samples. We should have at least 5 to 6 criteria, and according to that criteria we will include the individual in the sample, or we will, if that individual or any element or event does not satisfy any one of the criteria, then we will exclude that element from our sample. So the criteria that we are fixing is known as the sampling frame. After we specify our sample frame, then we have to specify by which method we are going to select the items, events, or individuals. So we will discuss the methods in details just after few minutes. Then we may also determine the sample size. Exactly what should be the sample size? Now there are many opinions regarding the sample size. If it is a probability sample, that is unbiased random sample, then the general practice is, first you estimate the population size, and by applying a formula we can estimate the sample size. That is one way of determining the sample size. But often we do not get all information regarding the population, so it is very difficult to estimate the sample size.
in such cases, we can make a rough estimate from the electoral rolls or census, and there are tables have been formed by statisticians. Suppose if the sample size is more than a population size is more than 1 lakh, then what should be the, if we specify 5% error, then what should be the sample size. There are tables also available, and in some cases there are thumb rules also, because in behavioral researches particularly, it has been seen that a sample size more than 600 is very difficult to handle, first of all, and the result we get by collecting data from 1000 individuals and from 500 individuals is more or less the same. So in such cases, we can apply the thumb rule that at least 500 to 600 individuals will be sufficient. This also can be our sample size. Then we have to implement the plan exactly according to what criteria, because the population is so heterogeneous. So we, according to our research design, we form a sampling plan exactly. Suppose this, the example I was giving, the rural women. So how many married women we will include, how many unmarried women we will include, how many widow we will include. So this also we can make a plan. Then education wise, how many, there can be different categories of education. Some may be illiterate, some may be just literate, some may be secondary pass, some may be high secondary. So there may be different categories, and we can also specify the number of individuals in each category if we want to analyze or see the influence of education on the nutritional knowledge. So in this way, according to our research plan, we can make a sampling plan. Then we will directly select our samples and collect data, and we may also review the sampling process. So now the sampling method, how we will collect samples. So according to method, sampling can be broadly of two types: probability and non-probability. Again, probability can be classified into 4 types: simple random sampling, systematic random sampling, stratified random sampling, cluster sampling, and yet another is multi-stage sampling, a variant of cluster sampling. And in the non-probability part also, we find there are different types: quota sampling, purposive sampling, volunteer or snowball or self-selection sampling, and convenience, incidental, in different names or haphazard names. We specify non-probability samplings. Now first let us see what is the broad headings, that is what is probability sampling and what is non-probability sampling. Probably all of you know this, just it is revision once again. A probability sampling scheme is one in which every unit in the population has an equal chance of being selected in the sample. And this probability can be accurately determined. It offers high degree of representativeness. So each and every individual in the population has a chance of being selected, and this
can be also estimated if we know the population size, and definitely it also gives a high degree of representativeness. That is, the sample is truly representative of the population, and whatever result we are getting on the basis of sample, we can blindly we can infer it for our population. The necessary conditions in order to have a probability, first of all, a complete list of units to be studied. Like I said, if you want to study rural women, then you should have the complete list of women residing in the villages that you have selected. The population size should be preferably known. Then only you can estimate the sample size or estimate the confidentiality of the sample. The desired sample size should be specified, and each that we mentioned just now. And non-probability sampling is just the opposite. It is a sampling method where some elements of the population have no chance of selection. Like, for example, in incidental sample, those who came to college on that day could only were selected as sample, and the results were computed on them only. But there may be some important issues that may remain untouched because the students who did not come on that day didn't get a chance of cooperating in the study. So there is a bias, and therefore the probability of selection cannot be accurately determined. And the selection of elements is non-random, that is biased. And one more thing, in probability sampling, each and every individual has a chance, and the selection of one individual in no way interferes with the selection of another individual. But in case of non-probability sampling, this may not be true. The selection of one individual may interfere with the non-selection of another individual, like in snowball technique. The two persons you administered the test and asked them to connect with someone they know. So the persons whom they do not know have no chance of being selected in the sample. Only those persons who are known to these two persons are getting chance to be selected in the sample. So we definitely cannot claim representativeness of these samples, and there may be sampling errors also. So this is the basic definition of probability sampling and non-probability sampling, and the basic difference is that the probability factor or chance factor is nil in non-probability sampling, and it is assured in probability sampling. Now, we saw that probability sampling is again of 4 types: simple, systematic, stratified, and cluster. So one by one, let us see these methods very briefly. I'm just stating. Simple random sampling, though we use the term simple, but actually it is quite difficult to collect this kind of samples
collect samples by this administering this method. Obviously, this is the basic method of probability sampling. Each element of the population has equal probability of selection. Sampling error is low. How we select this random sample, simple random sample, either by lottery method or by fishbowl method, or by using random numbers table, Tippett's table or random number table. I'll show you. So what is the lottery method? We all know. তোমাদের সকলের ডিসার্টেশনের সময় তোমরা দেখেছিলে লটারি মেথড কিভাবে হয়। we generally কিছু আমাদের যে পপুলেশন রয়েছে, পপুলেশন we make a list of the population 1 2 3 4 করে লিস্ট করা হয়। তারপরে সেই নাম্বারস গুলো আমরা স্মল পিসেস অফ পেপারে লিখে কোনো একটা জার বা বোলের মধ্যে রাখছি। we are shuffling the bowl আর সেখান থেকে পিক আপ করছি পেপার গুলো। যে নাম্বার গুলো পিক করা হলো শুধু সেই নাম্বারের ক্যান্ডিডেটরা will be selected. So this is the lottery method which is very much known to us. আরেকটা হচ্ছে Tippett's random number table. Tippett has prepared a table of random numbers. There are 1 to 5 digits of different numbers are there. The units can be selected by moving downwards or upwards or sideways the columns of necessary digits according to desired sample size. যেমন এখানে একটা example, we are coming to that example. To select 30 participants, the investigator selects first 30 numbers within the range of 2 digits. See there, এটা হচ্ছে একটা just page of Tippett's random number. There are 5 digit numbers. It is 5 digit numbers. We can select upward, downwards. We can select sideways. We can select diagonally, anyway. But we must stick to any one method. If we are selecting downwards, then downwards. If we are selecting sideways, then always sideways, this way. So we want a sample size of 30. So there will be the population will be listed. Suppose the population size is, for example, 100. So there are 1 to 100 individuals. We will select only 30 individuals out of that 100. So we will go for 2-digit numbers. So the individual in the 61 position will be selected as a sample. 90 will be selected. 50 will be selected. I am going downwards. 90 will be selected, 50, 85, 2. 90 has already been selected, so this we will not consider. 20, 89, 20, 27, 71, 10, 19, 61, 88, 78. So this way 86, 4, 97, 8, 15, 40, 19. In this way, we will select whichever number comes. In the population list, we have the serial numbers, and according to the serial numbers, we will see the corresponding random numbers, and only those serial number persons will be selected. This is a more systematic method rather than conducting that fishbowl lottery method. So these are the some main disadvantages or limitations. Particularly the lottery or the fishbowl method, it is very cumbersome and tedious, particularly when the target population is very large. Suppose 1 crore is the population size. Then how will you prepare so many pieces of paper? It is just
not possible. And another thing that may happen in simple random sampling, that if the population is very heterogeneous, like I said, in the rural women population, suppose you want to see the influence of religion also, and then religion wise, socioeconomic strata wise, particularly in our Indian context, the population are so diverse that it is very difficult, and so many factors like this nutritional knowledge is influenced by so many other factors that we cannot um apprehend from the beginning. So uh, in such cases, suppose when we are doing by lottery method, only the because Hindus are majority in some areas. Suppose out of uh, 1000 people in that village, 900 are Hindus. Then what will happen? The sample will be only represent mostly the Hindus. Maybe there will be only one or two Muslims, and rest all will be Hindus. So we will not be able to understand if there is any influence of religion on the nutritional knowledge. But if we desire to know the influence of religion, then what will we do? Because we do not have enough Muslim or other religion people in our sample. So in that phase, simple random sampling sometimes create problem and may not give representative information. So these are the two. There are other limitations also, but these are the two main limitations. So a better method, I think, for this representativeness is the stratified sampling, where we divide the population into some distinct categories, and we form separate strata, and then we select individuals randomly from each strata. So age wise, like 18 to 50 is the age. Now, if you want to see the influence of age, then you can categorize the age like 18 to 30, maybe one category, 31 to 40, maybe another category, 41 to 50, maybe the other category. So according to age, there are three strata, and for each strata we will see how many persons we will select for each strata. Then we can select a specified number of individuals in the uh, in all the so what happens in this stratified sampling, that there is representation of all age categories in our sample. Or suppose sex. Here, of course, we are doing only on rural women, but there may be some other problems where we might want to see the influence of sex. So there we can divide the into the population into two strata, male and female. Similarly, educational level may be our strata, like I was speaking of religion, socioeconomic status, occupation, etc. These are the different kinds of strata, and according to our research design, we can fix the strata. Each stratum is then sampled as an independent subpopulation, out of which individual elements can be randomly selected. So, a stratified sampling approach is most effective when the variables upon which the population is stratified are strongly correlated with the desired dependent variable. So, like I said, if our dependent variable is nutritional knowledge and the independent variable is the rural women, how they are responding. So we can select certain like age, education, religion,
as the independent variables and can see their association with the nutritional knowledge. So this is much better than simple random sampling, because here we are getting a more or less representative sample. The sample is truly representing the different criteria that is existing in the population. So the population is divided into some subpopulation according to strata, and from each subpopulation or strata, the sample is drawn randomly. Then the method is the same. You can use the random number table, or you go for a lottery. So here is an again stratified random sampling can be of two types: proportionate or disproportionate. Like you see this, if this is the population, there are 3 blue, 6 red, 3 green. So in the sample, since the red are more than blue or green, the sample also, the number of subjects for red is more than blue or green. This is proportionate. And in disproportionate, it may be 1, 1, 1 for each color was selected. That would be disproportionate. This is a better example of proportionate sampling. The total number is 2 lakh. Okay. And the different age group, at this age is the strata, and these are the different age group. And in the population, the size of the individuals is different in different age groups. So for random sampling, in case of disproportionate, suppose I go for 100 for each age group, that will be disproportionate. And in case of proportionate, what we do, we take the total population size, we divide by the desired sample size 1000. So 2 lakh by 1000 comes to 200, and then we divide each size for each strata, and we get the sample size. So the sample size here is for 30,000, the sample size is 150. For 70, the sample size is 350. In this way also, we can attain the sample. This is called proportionate sampling. So it will depend upon our research design whether we will use proportionate or whether we will use disproportionate. Definitely, stratified sampling has some potential benefits, and it is in some ways better than simple random sampling, because here we are dividing the population into some subgroups, so we can make more inferences regarding the demographic variables, and it is utilizes stratified sampling method can lead to more efficient statistical estimates. Data are more readily available for individual pre-existing strata. Rather than the total population, we get data from different sources regarding a particular subpopulation. As each stratum is treated as independent population, each strata can have a different sampling approach. Now we go to another type of sampling. This is the another way of in order to increase the representativeness of population, which was always not possible in simple random sampling, we prefer stratified sampling. And
another difficulty that we saw, that it is often cumbersome and tedious when the population is very large. So that we can skip that tremendous physical exertion by resorting to another type of sampling, that is systematic sampling, or it is also known as interval sampling. Systematic sampling relies on arranging the target population according to some ordering scheme and then selecting elements at regular intervals through that ordered list. So the list is prepared. From the list, instead of lottery technique, we will use some other technique to select the sample more easily. What is that? It involves a random start and then proceeding with the selection of every kth element. We will select, suppose, every 10th individual or every 5th individual or every 12th individual in that way. But the first person is selected randomly. Then we go for a regular interval. Like suppose from the list, individual 7 has been selected randomly, because 7 came from the, suppose in the, let's see, that 6 is the first number. So we might select the 6th individual. Then we will go for a every 10th individual we will select. So 6 plus 10 is 16, 16 plus 10 is 26. In this way we will go on. But definitely there are certain methods also in determining the interval. So the starting point is important because the individual 1 is not selected. That is, the first element in the list is not selected, but the that selection is done randomly. It may be lottery, it may be random number table. Then we go for the intervals. As long as the starting point is randomized, systematic sampling is a type of probability sampling. Some authors say that this sampling is not a probability sampling because first person is selected on the basis of probability, but the rest are selected on the basis of the first person. Suppose you select 6 as the first person, then 16th is getting the chance. If it is every 10th, 26 is getting chance. But suppose if the number was 5, then 15 would have got the chance, 25 would have got the chance. So the first part, everyone's selection is dependent on the first person's selection. So in that way, some people say that this is not a proper probability sampling, but statisticians say since the first person is selected on the basis of probability, so the rest also we can consider as probability sampling. Now, there's an example, that's why I have taken this, by which we can clearly understand how we can do. This is the example. Suppose there are 2000 subjects in the population and we need a sample of 50 subjects. So what we do, we divide the population size by the desired sample size. So 2000 divided by 50 gives us 40. So K is how we determine K, dividing the population size by the desired sample size, and every 40th subject would be selected. However,
the first subject numbered between 1 and 40 will be selected randomly. Suppose subject 12 was the first subject selected. Then the sample would consist of the subjects whose numbers in the list are 12, then plus 40, 52, plus 40, 92, etc. And this we will carry on until we get 50 subjects. So this is the way how we select sample by using systematic sampling. বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, স্ট্র্যাটিফাইড আমরা করেছি। স্ট্র্যাটিফাইডটাও আশা করি বুঝেছো। আচ্ছা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। নেক্সট আসছি আমরা আরেকটা যেটা দেখেছিলাম, ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং we use when we have to cover a population distributed over a large area. অনেক ধরো পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিছু একটা কাজ হচ্ছে, সেখানে we go for cluster sampling. What we do, instead of strata, here area wise or some specified unit wise, we divide the population into some clusters, and then we select samples randomly from each of these clusters. So clusters can be examples of clusters. Clusters can be neighborhoods, it can be school districts, it can even be schools and colleges, classrooms, where there is an intact group of people in a particular area we call clusters. So clusters are locations within which an intact group of members of the population can be found. So in case of cluster sampling, what we do, we first define the population, then we determine the desired sample size, then we identify some logical clusters, like it will be school, or it will be neighborhood, or it will be a district. For example, we are carrying out this attitude-based study all over India. So India has many states, so we can take each state as a cluster, and again we can go for we will select some states randomly, and from each state we will select villages, districts. From each district we will select villages. From each villages we will select some households from where we will ultimately collect the data. And all these selections from state to district to block to village, all these will be done randomly. Then only we can say random sampling or cluster random sampling. So list all clusters, estimate the average number of population members per cluster, determine the number of clusters needed by dividing the sample size. Like I state, if state is the cluster, then what will be your sample size, and according to the sample size you may select suppose 4 states, not all the states. So in that way, what happens, our sample size becomes feasible. We can at least handle that sample size. And but we need to select these clusters randomly. There we should not মানে যেটা আমার বাড়ির কাছে বলে ওই স্টেটটা নিলাম, আর যে স্টেটটা অনেক দূরে বলে নিলাম না, we cannot afford that. We have to select the states randomly. Include in the study all individuals in each selected clusters. ক্লাস্টারে যারা আছে তাদের প্রত্যেককে আমরা সাবজেক্ট হিসেবে ট্রিট করছি।
একটা simple example দিচ্ছি। To select a random sample of 600 college students, cluster sampling technique, what we can do, create a sample frame consisting of a list of college হচ্ছে আমার সেখানে logical cluster. So what we do, we make a list of colleges in Kolkata. Using the simple random sampling, we can select 6 colleges from that list. আমি 6টা কলেজকে select করলাম. So 6 clusters or 6 colleges, and from each cluster or each college, that is all the 6 colleges, we can randomly select 100 students from the 6 colleges to obtain 600 students residing in Kolkata. So in this way, আমাদের যদি here we must make a decision. According to our problem, we will decide whether it should be stratified sampling or it should be a cluster sampling. If we want to know more about the demographic variables, then we should always go for stratified sampling. But if we want to know some overall description of the college students population, then we can go for cluster sampling. Cluster sampling can also be used in case of hospital-based studies. Hospital can be selected as a cluster. So these are the main types of random sampling. Yet, a variation of cluster sampling is the multi-stage sampling. Here what we do not study all the clusters selected. We reduce the number of clusters and we select only one cluster, and that cluster we study in details. So in multi-stage sampling, the population at the first stage is divided into a number of homogeneous clusters. However, data is not collected from each of these clusters, but only a predetermined number of clusters are randomly selected. At the second stage, the selected clusters are further divided and a number of subclusters are randomly selected. This continues till the ultimate sampling units are selected. This will give you an idea of multi-stage cluster sampling. Here we are selecting states. Suppose we select 3 states, A, B, C. But we will not study all the states. We will go for the ABC 3 states are selected. Again, we will randomly select one state from these 3 states. Suppose we select A. A has been selected randomly. Then in case of A, we will make a list of the districts there. And from those districts, one district will be selected randomly. Again, in that district, we will make a list of the villages and one village will be randomly selected from that list. And the village that will be selected finally, there we will select the households randomly and we will carry out the survey. So this is done in case of projects which are very much time bound, or we want immediate the results and interpretation, the time is very short, then we can go for multi-stage cluster sampling also. So this technique is essentially the process of taking random samples of preceding random samples. It is used frequently when a list of all members of the population does not exist or is difficult to get. By avoiding the use of all sample units in all selected clusters,
stage sampling avoids the large costs associated with the cluster sampling. So these are all the techniques of probability sampling. Now we will go for the non-probability sampling. These are I will not go for much details for these non-probability techniques. They are mainly the techniques can be divided into 4 types: convenience or accidental or incidental. Quota sampling, it is somewhat like stratified sampling. Purposive or judgmental sampling, where the investigator selects the subjects according to his or her judgment. And another is those who are volunteering, or another technique of volunteer sampling is snowball technique. So convenience sampling, you can all understand from the name itself. This type of sampling involves selection of subjects based on their availability or convenient accessibility. And in quota sampling, we select sampling elements on the basis of categories that are assumed to exist within a population. So selection is based on identification of specific characteristics, like in stratified sampling, age or gender or socioeconomic status. In that way, we fix the quotas, and in each quota, we are selecting the individuals. But these individuals are not selected randomly. It may be purposively I am selecting those individuals, or those who are available, I am dividing them in the different quotas in whatever way. So this is the quotas, and this is one of the difference with stratified sampling, because stratified sampling we are always selecting the individuals randomly. So quota sampling is different from stratified random sampling. In the former, that is stratified random sampling, elements are randomly selected, while in the later, a presumed subdivision is used as the basis of selection procedure. Like I will select 10 individuals from 18 to 30 years. I will select 10 individuals from 31 to 40 years. This I am deciding and I am selecting accordingly. I am not going for any list available and selecting them from that source list. Although in quota sampling, the results may reflect similarities with the population, but the sampling error will always be there. And it is very difficult because we are not using the probability technique. We cannot estimate the sampling error. So we cannot tell with 0.05 level confidence or 0.01 level confidence that the results are the inference of the significance of the results. This technique, we in most cases we use this purposive sampling technique, but we for probability techniques, because other parameters select the individuals purposively, then we see the normal probability curve. We test the normality. So ম্যাম একটু ডিস্টার্ব হচ্ছিল শুনতে মাঝখানে। পাচ্ছ? এখন শোনা যাচ্ছে। আসলে হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে। পারপসিভের ক্ষেত্রে ডিস্টার্ব হলো। ওই যে আসলে বৃষ্টি পড়ছে খুব জোরে। So judgmental sampling
what I was saying যে ম্যাম শোনা যাচ্ছে না কিছু। কথা কেটে যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে না, ম্যাম কেটে যাচ্ছে কথা। into we and then we get a normal distribution then so selection investigator decides who will be their sample, and in snowball technique the researcher begins এই আছো তো মাঝখানে শোনা যাচ্ছিল না ম্যাম। হ্যাঁ ম্যাম মাঝখানে একটা পারপোসিভটা শোনা গেল না ঠিক আচ্ছা করে। একটা টুন করে আওয়াজ হলো তাই জন্য ভাবছি যে কেটে গেল। Sample is selected on the basis of investigator or researcher's judgment. Investigator decides what characteristics he or she wants to investigate, and beforehand he or she will specify the characteristics, and according to the characteristics that this person is satisfied, and of course the researcher according to the purpose of the research selects the individuals. ওকে শুনেছো পারপাসিভটা? আচ্ছা পারপাসিভটা শুনেছো কি? হ্যাঁ ঠিক আছে, এবার স্নোবল টেকনিকে যাচ্ছি। This is the final one, snowball technique. In this technique, the researcher begins with few respondents who are known and available to him. এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো রেয়ার প্রবলেম বা ক্লিনিক্যাল প্রবলেম, ইন সাচ কেসেস যেখানে খুব কনফিডেন্সিয়ালিটি দরকার, in those cases snowball techniques are used, drug addicts as sample. So আমি তো আর এমনি হাউসহোল্ড সার্ভে করে ড্রাগ অ্যাডিক্টস পাবো না। তো হোয়াট আই ক্যান ডু, কোনো একটা সেন্টারে গিয়ে আমি 2-4 জনকে পেলাম, দে মে নট ভলেন্টিয়ার অলসো, কেউ ভলেন্টিয়ার করতে নাও চাইতে পারে এথিক্যাল রিজনসে। তো আমি ধরো 2-3 জনকে পেলাম, এবার I will tell those 2-3 persons to communicate with someone known to them about this research going on, and to contact the researcher. তাহলে ওই 3 জন আবার ধরো প্রত্যেকে কেউ 1 জন দিল, কেউ 2 জন দিল, কেউ 4 জন দিল, তাহলে 3 জন প্লাস আরো 7 জন 10 জন হলো। আবার ওই 10 জনের থেকে আরো কারোর খবর পাওয়া গেল। In this way the sample size, the sample is determined, and when we reach the desired sample size we stop searching for these persons. So first respondents known to the researcher, first step. Second হচ্ছে these respondents give other names who meet the criteria. This process is continued until adequate number of persons are surveyed. This is a picture which elucidates more clearly. Like this, suppose this is a researcher, he has 3 respondents. These 3 respondents are again giving, this one gave 2, this gave 3, another one gave 1 person. Then again those persons have communicated with other persons. So in this successive waves the sampling is
when the desired sample size is reached, the researcher stops communicating. So these are the main techniques of sampling. And this is the final slide, which gives in a summary form the strengths and weaknesses. The non-probability sampling, we saw 4 types of sampling. The strengths of the non-probability sampling are, it is not very expensive, it is not very time consuming, it is also convenient, and we have certain amount of control over the sample. And in case of some rare characteristics, snowball technique is really very useful. But on the other side, we have certain weaknesses. Firstly, the samples are biased. We cannot estimate the probability. We cannot say whether the difference is significant with 5% or 1% confidence level. And that is why generalization in some cases is also very much restricted. Oh. এই শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম। তোমরা হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। বোঝা গেছে তো স্ট্রেংথ আর উইকনেস অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং? আর সিমিলারলি অপোজিট অফ প্রবাবিলিটি স্যাম্পলিং, কারণ রেজাল্ট গুলো ইজিলি আন্ডারস্টুড এন্ড প্রজেক্টেবল। ডেফিনেটলি স্যাম্পলিং করাটা কিছুটা ডিফিকাল্ট, বাট সেই কষ্ট করলে কেষ্ট মেলে, সেইটা যে রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টটা কিন্তু অনেক বেশি রিলায়েবল অ্যান্ড ভ্যালিড রেজাল্ট। অ্যান্ড যদি আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ তো আমরা ডেফিনেটলি প্রজেক্ট করতে পারি, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এও আমরা রিপ্রেজেন্টেটিভনেস পাচ্ছি, we can implement the results. A stratified sampling we are getting the representation of every sector of the population. Even cluster sampling also is very effective. Kintu the strengths of non-probability technique are the weakness of the probability techniques, because it is definitely expensive, a little bit time consuming, sometimes it is not practicable or feasible. So these are certain weaknesses. So that was my final slide. থ্যাংক ইউ সুস্মিতা দি। আর স্টুডেন্টসরা, তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারোর কিছু প্রশ্ন থাকলে বলো। কারোর প্রশ্ন থাকলে বলো। বলো, কারোর প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কেউ কোয়েশ্চেনস করবে কিছু? আমি কি পূর্বা এই পাওয়ার পয়েন্টটা তোমাকে এ করে দেবো? হ্যাঁ, আমাকে মেল করে দিও, আমি ওদের ক্লাসরুমে শেয়ার করে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সেটাই করছি। ওই দেখো, সব থ্যাংক ইউ ম্যাডাম বলছে, কিন্তু কারোর কোনো প্রশ্ন নেই। ওইটা চলে যাবে বললে? তাহলে কি করব, আমি চলে যাব, ওটা শেয়ার করে দিই। হয়েছে না হয়নি? তাড়াতাড়ি হয়ে গেছে। ওটা তুমি আমাকে মেলে করে দিচ্ছি, মেলে পাঠিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছি কিন্তু। থ্যাংক ইউ সুস্মিতা দি, মানে একটা এত মানে সুন্দর করে বললে, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।
খুবই শর্টে বলেছি, কারণ অনেক ভিভিডলি বলাটা একটু মুশকিল, মানে পার্ট বাই পার্ট বলাটা, আমরা ক্লাসে তো পার্ট বাই পার্ট পড়াই। কি বলতো, এটা ক্লাসরুম টিচিং এর থেকে তো এটা একটু আলাদা, মানে একটু টোটাল জিনিসটা রিপ্রেজেন্ট করতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি লিভ করছি। থ্যাংক ইউ অল ফর পেশেন্টলি হিয়ারিং। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, ma'am. ঠিক আছে, তাহলে আমরা আবার কালকে 11:30 প্রায় হয়েই আসলো, আর একটা দিন, আর মানে আর দুটো দিন আর কি। চলো, জার্নি ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। Okay, ma'am. ওকে Okay, ma'am.